সুপ্রিয় দর্শক, আজ যিনি অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালে, তিনি সবার প্রিয় মানুষ, সবার প্রিয় মা, কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। তিনি আমাদের সাথে রয়েছেন। তাকে আসলে আলাদা করে বলার কিচ্ছু নেই, কারণ তিনি অনেক বিশেষণে বিশেষিত। আমি খুবই সৌভাগ্যবান এবং আমরা সৌভাগ্যবান যারা নাট্যজগতের বা ছবির জগতের আপনার মতো একজন মানুষ পেয়েছি। কেমন আছেন? যেহেতু আপনার শরীর খারাপ ছিল, এখন কেমন আছেন? মেঘে মেঘে তো অনেক বেলা হয়েছে, শরীর এখন খারাপই থাকবে, তবে আমি ওগুলোকে খারাপ মনে করি না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ আছি কাজ করি, সুস্থ থাকি আর না থাকি মনে করি যে হ্যাঁ সুস্থ আছি আর কি, ভালো আছি। আপনাকে দেখে মনে হয় আপনি এত এনার্জি কোথা থেকে পান? মানে আপনার 81 বছর 82 বছর চলছে আমার জানা মতে, এবং এই বয়সে আপনি ছুটে চলছেন এই শরীর নিয়ে। কখনো আপনি মাঝে মাঝে বলেন শরীরে বাসা বেঁধেছে, অনেক সমস্যা, তারপরেও কাজ করি, ভালো লাগলে কাজ করি, নাহলে করি না। এত এনার্জি কিভাবে পান আপনি? সব তার দয়া, আল্লাহ পাকের ইচ্ছা। তবে আমি মনে করি যে আসলে আমার জন্মটা তো একটা মানে খুব দুঃসময় বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার আম্মা গল্প করতেন যে দুধ পাওয়া যেত না, সব পালিয়ে গেছে লোকজন, গরুর দুধ বা অন্য খাবার টাবার, শিশু খাদ্য তো তখন ছিল না। তো খুব কষ্ট করে আমাকে আর কি বলতেন ভাতের মাড় করে তখন তোকে খাওয়াতাম। আর এই আমার কিশোরী বয়সেই আমি তার গর্ভে এসেছি। আমার আব্বার কর্মস্থল বর্ধমানে, সেখানে যুদ্ধের জন্য যে দেশে যাবে বা সেখানে মায়ের আদর যত্ন পাবে সে সুযোগও ছিল না। বর্ধমান আর আমাদের দেশ হলো নোয়াখালী, সেই একটা জেলা। তো তখনকার দিনে নৌকায় করে, স্টিমারে করে, ট্রেনে করে এরকম যেতে হতো। আমার কাছে পরে গল্প শুনেছে আর কি, বলে কি 3 দিন লেগে যেত। তারপরে যখন নাকি দোতলা বাসা আমাদের বর্ধমানে, বলকি সিঁড়িতে উঠে উপর নিচের দিকে তাকাতাম, তখন সারা পৃথিবী খালি মনে হতো যেন ঘুরছে। 3 দিন 4 দিন নাকি লেগে যেত ওনার সুস্থ হতে। তো সেই সময়ের গল্প বলে। তা আমি মনে করি কি ওই রকম একটা বিধ্বস্ত সময়ে এবং দুর্যোগপূর্ণ সময়ে আমার জন্ম দেখে আমিও বোধহয় ওরকম মানে কষ্ট করার জন্য আল্লাহ পাক ওরকম করে দিয়েছেন। আর তারপরে তো এই জীবনে সেই পাকিস্তান, ব্রিটিশ পিরিয়ড গেল, পাকিস্তান সেই সময় গেল। তারপরে আইয়ুব বিরোধী সব আন্দোলন, বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন, সংগ্রামে মিছিলে সব পাকিস্তানি আর্মিদের যখন নাকি দৌড়াতো আমাদের পেছনে, আমরাও ছুটতাম সেই তাদের কাছ থেকে আত্মরক্ষার জন্যে। আবার মুক্তিযুদ্ধ হলো, তখন আবার সেই গ্রামে গিয়ে পালিয়ে থাকা এবং পাকিস্তানিদের, হানাদারদের সেই লোলুপ দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা নিজে। তখন তো আমার মানে বয়সকাল আর কি। তো এইসব করতে করতে মনে হয় যেন হ্যাঁ শক্তি নিজে থেকেই চলে এসেছে ভেতরে। এখনও একা থাকি, কষ্ট করি, কষ্ট মনে হয় না, মানে নিজের কাজ সব বাজার করি, রান্না করি, আমার কাজের লোক নেই, খারাপ লাগে না। এই জন্য আপনাকে অনেকে আদর্শ মানে, আপনাকে আদর্শ হিসেবে আপনি জানেন। এবং আমি যত জানি পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মের পরে আপনি আবার আসানসোলে চলে আসেন। আসানসোলে যাওয়ার পরে ওইখান থেকে আবার কিছুদিন পর আপনি যশোরে আসেন। হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল, তখন আব্বা যেহেতু চাকরিজীবী, ওনার সব মানে আবার বদলি হয়ে আসতে হলো যশোরে আর কি। যশোরে আসার পরে আপনার কিশোর কালটা একটু যদি বলতেন, যে কিশোর জীবনটা কেমন ছিল? আমি খুব দুষ্টু ছিলাম আর কি, আর তখন এরকম রোগা পাতলা ছিলাম। আর আমার সব ছেলে বন্ধু, ওদের সঙ্গে দৌড়াতাম। এর বাগানের পেয়ারা গাছে আমাকে উঠিয়ে দিত পেয়ারা চুরি করার জন্য, কারণ আমি চিকন ছোটো মোটো, আমাকে উঠিয়ে দিত, কোচরে ভরে পেয়ারা পেড়ে চাপ করে নেমে যেতাম। তারপরে মেঘ করেছে, আম্মা সব জানলা দরজা বন্ধ, সব ঘরে বন্ধ করছে, এই ঘরে যাচ্ছে ওই ঘরে, এই ফাঁকে দৌড় দিয়ে সব
পিছনের আম বাগানে চলে যেতাম আম কুড়াবার জন্য। তারপর যখন ফিরে আসতাম আর পাখার ডাঁট দিয়ে দুটো বাড়ি দিত, এই এরকম বাজ পড়লে মাথার মধ্যে একটা ডাল ভেঙে পড়লে কি হতো, এইরকম দুষ্টু ছিলাম। আপনি তো দুষ্ট ছিলেন, কিন্তু আপনাকে শান্ত চরিত্রে দেখা যায়। কখনো আপনি অনেক ক্যারেক্টার দেখা যায়, এগুলো আপনার শুরু হয়েছিল দরজাল চরিত্র দিয়ে, যেটা দরজাল, এখন এই শব্দটা শাশুড়ির জন্য দরজাল, শাশুড়ি দরজাল, বউ, কিন্তু ছেলেদের জন্য দরজাল লেখেন। আমি তো একদিন একটা ইয়েতে শোতে বলেছি যে সব যত কঠিন কঠিন সব বিশেষণগুলো, এবং শরৎচন্দ্রের উপর আমার অনেক রাগ শ্রদ্ধা করে স্মরণ করছি তাকে, সব আমাদের বেলাতেই যত তার এই বিশেষণগুলো ব্যবহার করছে, এবং সব সাহিত্যিকেরাই কঠিন শব্দ না, এগুলো ওনারা খুব অবিচার করেছেন আমাদের ওপরে। কি হলে ভালো হতো, মানে কোন শব্দটা খুব, কেন আমাদের কত সুন্দর কোমল দিকগুলো আছে। যে দরজাল বউ বলে, সেই মেয়েটি ঠিকই দেখা যায় যে তার বরের জন্য সব মাছের টুকরোটা ভালো করে রেখে দেয়। মা তো কখনোই খায় না দুধের স্বর বলো, দুধ, আমরা তো ছোটোবেলায় দুধ ভাত খেয়ে বড় হয়েছি, সব ভালো জিনিসগুলো তুলে তুলে রেখে দেয়। এবং শুধু দরজাল মা বা দরজাল শাশুড়ি বা দরজাল স্ত্রী, বোনদেরও স্নেহ দেখো। আমার মনে আছে আমার ছোটো ভাই, সে ইঞ্জিনিয়ারিং পড়তো, তো ছুটির দিনে হয়তো একবার বিকেলবেলা আসতো দেখা করতে আমাদের সঙ্গে। তা আমার মনে আছে আমি তখন তো অনেক আম, আব্বা সেই ইয়ে থেকে নারায়ণগঞ্জ থেকে ওনার জিপ গাড়িতে করে আম কিনে নিয়ে আসতো, এবং খাটের নিচে সব আম বিছিয়ে রাখতেন। ওখান থেকে আম পাকতো, কত আম সব এমনি করে টিপে নরম করে তারপরে টিপে খেতাম। আমার মেয়েকে তো বল কি এটা আবার কী খাওয়া, আমি বললাম আমরা ছোটোবেলায় এইভাবে চুষে আমি খেয়ে দেয়। বল কি না, আমি খেয়ে দেখো, তোমরা এখন পাইপ দিয়ে জুস খাও, আমরা এরকম করে আমের খেয়েছি। তো সেই আম শেষ হয়ে যাবে, ভাইটা আসে কি না, আমি আবার 2-3টে আম না লুকিয়ে নিয়ে আলমারিতে রেখে দিয়েছি, যে খেয়ে শেষ করে ফেলবে ভালো ভালোগুলা, ও যেদিন আসবে হয়তো সেদিন দেখা গেল পাকা ঠিক আমটা নেই। আম যে রেখেছে আর মনে নেই, আম ওখানে পেকে হয়ে আমার আম্মার শাড়ি, আমার আম্মা তো পরে আমাকে মানে পারলে পিটায় ওইভাবে, তখন অবশ্যই কলেজে পড়ি। তো সেই সব মায়া ভরা সেই সব দিন, সেই সব স্মৃতিগুলো কোথায় হারিয়ে গেল না? আসলে স্মৃতি, এগুলো শুধু স্মৃতি কাদায়। এখন 2-3টে আম কিনে নিয়ে আসি, কত দাম আমের, কত আর ঝুড়ি ভরা, মানে খাটের নিচটা পুরো আম বিছিয়ে রাখতো। খাবার ঘরের এক কোণার মধ্যে পুরো আম বেছানো থাকতো, সে আম পাকতো আর তুলে তো তারপরে সে আমের আমসত্ব দেওয়া, মানে সেগুলো মনে হয় যেন স্বপ্নের সেসব দিনগুলো। প্রিয় আম না, আম প্রিয় না, আমি বলছি আর কি, সেই গন্ধ তো এখন আমের মধ্যে পাওয়া যায় না। আম এনে যখন আধা কাঁচা আমগুলো এনে রেখে দিতেন, তারপরে যখন পাকা শুরু হতো ল্যাংড়া আমের একরকম গন্ধ, তারপরে অন্য সব আমের এক এক গন্ধ, এক এক স্বাদ। আসলে আমরা আপনার স্মৃতি নিয়ে আসবো, আপনার ছোটোবেলার বিষয় নিয়ে আসবো। আপনি ইডেনে পড়ালেখা করেছেন, ইডেনে পড়ালেখা করার সময় ওই সময়কার লাইফটা কেমন ছিল? সেই সময় হলো আমার মানে কৈশোর থেকে ম্যাট্রিক পাস করেই ইন্টারমিডিয়েটে আসা, এবং তখন হোস্টেলে থাকতে হতো আমাকে, কারণ আমার আব্বা তখন বদলি হয়ে ধামরাই, এই যে এখন রাস্তাটা সাভার এবং তখন জঙ্গল ছিল। আতাউর রহমান খান সাহেব তখন ছিলেন চিফ মিনিস্টার পূর্ব পাকিস্তানে, তা ওনার বাড়ি ধামরাইতে, এবং ধামরাইতে বিরাট রথের মেলা হতো, হাজার হাজার লোক যেত সেই রথ টানা উৎসবে। তো উনি ওখানে রাস্তা করার জন্যে, আব্বা ইঞ্জিনিয়ার, আব্বার পোস্টিং হলো ধামরাইতে। তো আমরা থাকার জায়গা ছিল না, আমরা মাঝে মাঝে বেড়াতে যেতাম এবং ওই ডাকবাংলোতে থাকতাম, আবার চলে আসতাম, কারণ আমি তখন কলেজে পড়ি। এবং সেই জন্যেই আম্মা একা বাসায় ছিলেন আমার ছোটো ভাইদেরকে নিয়ে। তা আমি তখন ইডেন কলেজে হোস্টেলে থাকতাম, বক্সিবাজারে আমাদের হোস্টেল ছিল। তার আগে ম্যাট্রিক পাস করেছি বাংলা বাজার স্কুল থেকে। তো এইভাবে কলেজে এসে তখনই সব, তখন মানে ইলা মিত্র পড়ি, তারপরে সুকান্ত পড়ছি, তো এইগুলো তখন রক্তের মধ্যে টকবক অবস্থা। এইসব বড় লোক মানে এইসব রক্তচোষা,
যেটা হয় আর কি স্বাভাবিক, একটু লেখালেখি করি, কবিতা লিখি, ছোট গল্প লিখি। ইত্তেফাকের মুকুলের মহফিলে দাদাভাই ছিলেন, তারপরে আজাদ পত্রিকা ছিল, হ্যাঁ সংগঠন করেছি। তো এই তখন এইরকম আর কি করতে করতে একটা প্রগতিশীল চিন্তাধারা আস্তে আস্তে বড়দের কাছ থেকে চলে আসলো ভেতরে আর কি। এর সাথে আমি একটু জানতে চাই, আপনার পালিয়ে বিয়ে করেছেন আপনি? না, পালিয়ে আমি জানি যে আপনারা এরকম লাইভ গিয়েছে যে আপনারা একটা ডিম ভাগ করে দুজনে খেয়েছে। আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, তিনি বিশিষ্ট অনুবাদক, 30টা তাঁর বইয়ে 30টা মতো পুরস্কার পেয়েছেন, এবং পরে তিনি টেলিভিশনের ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন আর কি, সরকারি চাকরি। তো উনি তখন লেখালেখি করেন। তো তখন আমাদের তো বিনোদনের এত জায়গা ছিল, আমরা লেখালেখি করতাম। আমাদের বন্ধু ছিল তখন লেখার বন্ধু আর কি, নিয়ামত হোসেন ছিল, তারপরে ইউসুফ পাশা, এরকম, তারপরে মিজানুর রহমান শেলি, উনি পরে অনেক সরকারি বড় সিএসপি অফিসার হয়েছিলেন। তো এরা সবাই মিলে আমাদের লেখালেখির বন্ধু। তা আমাদের হতো কি, মাসে 2 মাসে একবার কারো বাসায় বসে কে কি লিখলো ওই গল্পটা পড়লাম, কবিতা পড়লাম, তারপরে আবার সমালোচনা হতো, এইভাবে আর কি। এটাই আমাদের বিনোদন ছিল আর কি। আর তখন তো টেলিফোনও ছিল না যে কথা বলবো, চিঠি লিখে তোমরা কি লিখলে, আচ্ছা ঠিক আছে 19 তারিখে আমরা তাহলে বসি, এরকম সবাইকে চিঠি লিখে এরকম মানে যোগাযোগ এরকম ছিল আর কি। বা কেউ ছেলেরা এসে সাইকেল নিয়ে এসে বলে যেত মিটিং হবে, এটা হবে, অনুষ্ঠান হবে। তো একবার আমরা করলাম যে বাংলা একাডেমির ওই যে বটতলা আছে না, ওখানে সবাই আমরা বিকেলে কবিতা যার লেখা পড়বো। তো আমি তখন পড়ি ইডেন কলেজে নাকি না MA ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, MA-তে। তারপরে তো এসে আমার লেখাটা পড়ে আমি বলছি যে আমার আম্মা তখন অসুস্থ ছিলেন হাসপাতালে, বললাম যে আমি হাসপাতালে চলে যাব, আমার লেখাটা আগে পড়ি। তো আমার লেখাটা পড়ে চলে গেছি। তারপরে পরের দিন আমার ইউসুফ পাশা এসে বলছে, এই জানো তোমার লেখার খুব সমালোচনা করেছে। আমি কে সমালোচনা করলো? ফখরুজ্জামান চৌধুরী বলে একজন, তিনি বাংলা একাডেমির রিসার্চ ফেলো, ফোকলোর নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন। আমি ফখরুজ্জামান চৌধুরী কোনোদিন নাম শুনিনি, কি আমার কি সময় বল কি লেখিকা লেখার প্রতি উদাসীন, এরকম একটা মন্তব্য করেছে। আমি বললাম যে একটা লেখা দিয়েই কি মানুষকে এরকম বিচার করা যায়? তার সমস্ত জীবনের আরও তো আমি আর সামনে আরও ভালো লেখার আশা করি, চর্চা করব। তারপরে আমি বললাম যে কোথায় তাকে পাওয়া যাবে? বাংলা একাডেমিতে। আমি পরের দিন কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে আসবো, তো ওনার ভাগ্নি সেও পড়তো আর কি। সে এসে আমাকে বলছে কি, জানেন আপনার লেখা আমার মামা উনি সমালোচনা করেছেন, তুমিও জেনে গেছো? তোমার মামা কি নাম ভালো করে বলো। তো বলেছে চলছে। আমি বললাম যে তোমার মামাকে বলো যে আমি কিন্তু আজকে যাচ্ছি। বলে কি ওনার সঙ্গে তো এখন আমার দেখা হবে না, আমি তো এখন তো খুবই ক্লাস করব। আমি বলি দেখা হোক না হোক আমি যাচ্ছি 12:30টার সময়, উনি যেন ঠিক থাকেন ওখানে বাংলা একাডেমিতে। এবং ঠিক আমি রিক্সা নিয়ে 12:30টার সময় এসে দেখি কি ঠিক উনি মানে দাঁড়িয়ে আছেন ওই বাংলা একাডেমির যেখানে এখন পুরনো বিল্ডিংটা আর কি, ওখানে পড়ছে নিচে। আমি দেখে চশমা পরে একটা খুব আতেল মনে হলো চেহারা দেখে দাঁড়িয়ে আছেন উনি। তারপরে আমি বললাম যে আপনি ফখরুজ্জামান চৌধুরী? উনি বলে আপনি, আমার তখন নাম ছিল দিলারা আহমেদ, ওই নামে লিখতাম আর কি সবখানে। আর ওই যে বিশ্ববিদ্যালয়ে নাটক হয়েছে, ডাকসুর নাটক হয়েছে, ওগুলোতে কাজ করি। পত্রিকায় সব সংবাদ, ইত্তেফাক, আজাদ, এইসব পত্রিকায় খুব মানে লিখে যে খুব ভালো অভিনয় করেছেন, এই সেই এরকম। তারপরে যে আমি দিলারা আহমেদ। তারপরে উনি তখন আসেন,
গিয়ে নিচে সমস্ত বই টই, কেমন সোঁদা গন্ধ, বইয়ের অন্ধকার একটা। আমি আল্লাহ, এই মানুষটা এইখানে বসে কি করে, সমস্ত যত পুরানো পুঁথি টুথি ওগুলো সংগ্রহ করেছে। তখন দেখে আমি একটু মানে ওই উদ্ধত ভাব আর আমার চলে গেল, না ইনি পণ্ডিত মানুষ, এনার সঙ্গে কোনো ঝগড়া বা উল্টাপাল্টা কথা বলা যাবে না, উনি অনেক জ্ঞানী মানুষ। উনি এখন দু চারটা কথা টথা বলছে। আমার আম্মা অসুস্থ, বলে আপনি অবসর সময় কী করেন? আমি বললাম আমার শুরু করবো। হ্যাঁ, আপনি অবসর সময় কী? আমি বললাম যে অবসর সময় তো নেই, তবে আমি যখনই সময় পাই আমি হাসপাতালে যাই, এবং যেসব রোগীদের কেউ আসে না আত্মীয় স্বজন, আমি হয়তো দুয়ানা দিয়ে, তখন পাউরুটির সব দুয়ানা এরকম ছিল, দুয়ানা দিয়ে একটা পাউরুটি কিনে তাকে দিই, তার মাথায় হাত বোলাই, আমার খুব ভালো লাগে। তো উনি না মুগ্ধ হয়ে মানে আমার সে কথাগুলো নিলেন, তারপরে কথাটা তো বলে তারপরে আমি ঠিক আছে আমি যাই এখন। তা আটটা কখনো বলবেন না যে আমি, বলকি না ওটা বলার জন্যে বলা না, আমার আপনার সম্বন্ধে ধারণা হয়ে গেছে। আরেকটা কথা বলি যে আজকে আমার রেডিওতে একটা গল্প পড়ার কথা আছে, তা আমি না কি বিষয়ে লিখবো লিখতে পারছিলাম না, কিন্তু এখন আমি প্লট পেয়ে গেছি। আমি তো ভয় পেয়ে গেছি, আমি বললাম যে আপনি আবার উল্টাপাল্টা আমাকে নিয়ে কিছু বলবেন না তো? বলকি না, আপনাকে আপনি শুনবেন, রাত্রে এতটার সময় বলে দিলেন। তা আমি তখন না, রেডিও ছিল, রেডিওতেই তো টেলিভিশন তখনও হয় নাই। আমি 64 সালের কথা বলছি আর কি, 63 সাল। তো রেডিওতে ব্যাটারি দিয়ে রেডিও শুনতে হতো। তা এখন রেডিও আম্মার ঘরে, এখন আমি ইয়েটা শুনবো, ওনার সে গল্প তো সব বিকাল থেকে ওটা মাথায় আছে। আস্তে রেডিওটা নিয়ে আম্মা শুয়ে পড়েছেন, আমি আস্তে রেডিওটা খুলে নিয়ে এসে মাথার কাছে দিয়ে রেখে এরকম শুনছি। তারপরে উনি গল্প পড়লেন, গল্পের নাম প্রহরা, এবং গল্পের সেই নায়িকা যেন আমি একটি মেয়ে যায়, সে হাসপাতালে যেসব রোগীদের কেউ আসে না, তার শিওরে বসে আস্তে আস্তে পরম মমতায় হাত বুলিয়ে দেয় কপালে, মাথায়। আমি শুনতে মানে লাস্টটার কি গল্প হয়েছে আমি ঘুমিয়ে গেছি। রেডিও ওইভাবেই, তখন তো ধরো 11টার দিকে কটার সময় যেন বন্ধ হয়ে যেত। হ্যাঁ, সেই পাকিস্তানি গান হতো, পাক সরজমিন সাদ বাদ, ওই ন্যাশনাল অ্যানথেমটা হয়ে রেডিও। সকালবেলায় আম্মা এসে প্রথমে রেডিও নাই ঘরের মধ্যে, এসে দেখে রেডিও ওরকম মাথার কাছে, আর আমি ঘুমিয়ে আছি, আর রেডিও আস্তে আস্তে বাজতেছে। কি খবর হচ্ছে দেখেছো? সারা রাত রেডিও চালিয়ে রেখেছে, ব্যাটারি শেষ হয়ে যাবে, এই হলো সব। পালিয়ে বিয়ে করলেন, এটা কেমন? না পালিয়ে না, ঠিক আসলে তারপরে আমার অল্প সময়টা আর কি ওনার সঙ্গে চিঠির মাধ্যমেই যত আর কি, তখন তো আমাদের টেলিফোনও ছিল না বা মোবাইল ছিল না। আর আমার ছোট ভাই কামাল, তখন তাজিন আহমেদ যে মারা গেছে, আমার ভাইয়ের মেয়ে, ওর বাবা, সে হলো মানে ইয়ে আর কি পত্রবাহক। উনি আবার কেমন করে ওর সাথে বন্ধুত্ব করে ফেলছে। লালবাগে থাকতাম তো আমরা, লালবাগ মাঠে আসতেন খেলা টেলা দেখ। উনি বক্সিবাজারে থাকতেন, হেঁটে এসে লালবাগে উনি মাঠে আসতেন, এবং আমার ভাইয়ের সঙ্গে আলাপ টালাপ করে ওকে হাত করে নিয়েছে। তো ওকে দিয়ে চিঠিপত্র আদান প্রদান। তো এর মধ্যে তো আমার অনেক বিয়ের জন্য আসছে। তারপরে খুব ভালো পাত্র বিয়ে হয়েছে, সিএসপিতে ফার্স্ট হয়েছে, খুব ভালো সুপাত্র, এবং বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক কথাবার্তা চলছে। তখন আমি একটা চিঠি পাঠালাম যে তোমার রাজকন্যা তো এখন বন্দেও। আমি একদিন সাহস করে বললাম যে না, আমি বিয়ে করব না, আমি পছন্দ করি। আম্মা তো বলে, আমি বারবার বলেছি লেখাপড়া শেখাবার এত দরকার নেই, ম্যাট্রিক পরীক্ষার পরেই বলেছি বিয়ে দিয়ে দাও, কারণ আমাদের ফ্যামিলিতে মানে আমি প্রথম, মানে আমার বাবার বাড়িতে এবং আমার নানার বিয়েতে, যে আমি প্রথম মেয়ে যে ম্যাট্রিক পাস করেছি এবং কলেজে পড়বো। এর আগে সবাই পড়াশোনা করেছে, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, বিয়ে হয়ে গেছে এরকম। তারপরে আর আম্মার অবশ্যই খুব ইয়ে ছিল যে আম্মা ক্লাস 4 পর্যন্ত ওঠার পরে আম্মার বিয়ে হয়েছে, বলেছি যে কিশোরী মা। তারপরে
তো উনি চাইতেন যে মেয়ে পড়াশোনা করবে, অন্তত ম্যাট্রিক পাস করুক। তা আব্বা চাইতেন যে না ইউনিভার্সিটিতে পড়বে এইভাবেই। তারপরে তখন যদি জানতাম এইভাবে এরকম ইয়ে করবে, এত ভালো ছেলে, সবাই আত্মীয়স্বজন জানছে যে বিয়ে এখানে এই পাত্র আমাদের পছন্দ, না আমি বিয়ে করব না। তারপরে যখন বলেছি আব্বা আম্মা তো অনেক, তোমার ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ একদম, যে মানে পরের দিন থেকে ইউনিভার্সিটি যাওয়া বন্ধ ওনার সঙ্গে। তারপরে আমি একটা চিঠি দেখলাম যে তোমার রাজকন্যা দত্তপুরীতে বন্দি, তুমি পঙ্খিরাজে এসে যদি পারো রাজকন্যাকে উদ্ধার করো, তা নাহলে রাজকন্যা। এই কথার পর কেন নেবে না, কি সুন্দর। পরে উনি আমার ভাইকে চিঠি লিখলেন যে, বা ভাইকে দিয়ে চিঠি পাঠালেন যে না আমি যে অবস্থায় আছি। আর তখন ওসিএসপি আর উনি মাত্র 250 টাকা পায় স্কলারশিপ। হ্যাঁ, আব্বা বলছে 200 টাকা দিয়ে 250 টাকা দিয়ে কি খাবে, তোমাকে কি খাবে, আর কি মানে যত কিছু বলার আর কি। যা এইভাবে আমি আসতে একদম যে কাপড় পরা ওইভাবে আসতে সিঁড়ি, আমাদের দোতলা বাসাতে আসতে নিচে নামছে, কেউ বুঝে নাই যে আমি বেরিয়ে যাচ্ছি। ছোট ওই কামালকে নিয়ে চলে আসলাম। কোথায় বিয়ে হলো? কবি জিয়া হায়দার, আমার বাসা, ওনাদের বন্ধু আমার স্বামীর। তো ওনার কাকজিটোলা বোধহয় ওনার বাসা ছিল, এরকম কিছু, ঠিক এই মতো মনে, হ্যাঁ ওখানে বাসা ছিল। ওনার বাসায় আমার বিয়ে, এবং সর্দার জয়নুদ্দিন, তারপরে জিয়া হায়দার, এরা সবাই মিলে, মানে সর্দার জয়নুদ্দিন কবি, উনি আমার ইয়ে হলেন, মামা হলেন। হ্যাঁ, উনিও তখন বাংলা একাডেমিতে কাজ করতেন। তারপরে আমার ছোট ভাই কামাল, সবাই মিলে সাক্ষী হয়ে বিয়েটি হয়ে গেল আর কি। তারপরে ওই আমার এমনি আমার মামা একজন ছিলেন কবি লুৎফুল হায়দার চৌধুরী, এহতেশাম হায়দার চৌধুরী, এনারা সব 3 ভাই। এবং মোফাজ্জল হায়দার চৌধুরী, উনি আমার আম্মার ফার্স্ট কাজিন, উনি মারা গেছেন শহীদ, বাংলা ঢাকা ইউনিভার্সিটিতে উনি বাংলা বিভাগে ছিলেন। তো উনি যখন সবাই, সর্দার জয়নুদ্দিন যখন ফিরে এসে বলছে যে একটা ঐতিহাসিক বিয়ে হলো 2 সাহিত্যিকের, অমুক অমুক বল, আমার ভাগ্নি বিয়ে হলো আর আমি জানি না, আমি সাক্ষী হতে পারতাম না, আমি কি ওদের অমঙ্গল চাই? আমি কি চাই না যে ওদের বিয়ে হোক? না, উনি রেগে টেগে চুপচাপ আছে। একটু পরেই গিয়ে উনি আমাদের বাসায় চলে গেছেন, গিয়ে আমার আম্মাকে বলেছে, আর তো আম্মা কেঁদে কেটে পরে অবশ্যই বলেছে যে না যাই হোক, এবার তোমরা ফিরে আসো, আমরা আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে সুন্দর করে যাতে ফর্মালি বিয়ে হয়। বিয়ে হয়ে সব মেনে নিয়েছে। ওনাকে দেখেই সবার বলে এত মায়া ভরা চেহারা, এটা সেটা। আমি বললাম তুমি কি তাবিজ করেছো, কি জাদু করেছিলে, এই আর কি। তারপরে কষ্টের দিন, একসঙ্গে থাকি, বাসা ভাড়া দিই, 200 টাকা 50 টাকা থাকে হাতে। হ্যাঁ, আমি ওনার যে রিসার্চের যে ইয়েগুলো বই নিয়ে আসে, পুঁথিগুলো, ওগুলো তো মানে অস্পষ্ট, কত বছর আগের লেখা, ওগুলো দেখে দেখে এরকম সাদা কাগজে আমি 1 পাতা লিখি। তো এই কপি করলে 8 আনা পাই, 1 পাতা হলো 8 আনা। তো এরকম কপি করে দেই, হয়তো 10 পাতা লিখলে এরকম যে টাকাটা পাই। রেডিওতে একটা গল্প পড়লে 15 টাকা পাই। এইভাবে আর কি জীবন শুরু। এবং 2টো পরোটা 4 আনা করে, আর একটা ডিম ভাজা 8 আনা, এই 1 টাকার দিয়ে 2 জন ভাগ করে খেয়েছে আর কি। এই সময় আসলে এটা মানে মানুষের কাছে অন্যরকম মনে হবে। আমরা আপনার সাথে গল্প না করলে জানতে পারতাম না এইসব কাহিনীগুলো। মা, আমি আসবো সামনে, আরও অনেক বিষয় আপনার সম্পর্কে অনেক জানার রয়েছে, এবং আমি জানি আড্ডাটা অনেক সুন্দর লাগছে, এবং আপনাদের কাছে অনেক সুন্দর লাগছে আড্ডাটা, যেহেতু আমাদের সাথে রয়েছে আমার প্রিয় মা, আপনাদের প্রিয় মা দিলারা জামান। আপনারা দেখছেন সারা লাইফস্টাইল, তারার সাথে তারা আমাদের দিলারা জামান ম্যাম বা আমার মা, এবং আপনারা উপভোগ করছেন। আমরা আসবো বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম আমি পান্থ আফজাল
আমাদের সঙ্গে রয়েছেন দিলারা জামান। আমরা শুনছিলাম আপনার বিয়ের জীবন, আপনার সঙ্গিনীর কথা, অনেক কথা শুনছিলাম। এবং আমি যত জানি যে আপনি ক্যারিয়ারে 60 বছর পার করেছেন। এই 60 বছরে অনেক স্ট্রাগল করেছেন, অনেক কিছু দেখেছেন, অনেক কিছু শুয়েছেন, আবার এত কিছুর মধ্যে আপনি কিন্তু 60টা বছর পার করেছেন। সামনে আসলে আপনার এই যে 60 বছর পার করেছেন, সামনে আসলে এই 60 বছর নিয়ে আপনার আসলে উপলব্ধিটা কি? উপলব্ধি, আমি এমন কোনো জ্ঞানী বা একেবারে সাংঘাতিক কিছু না। উপলব্ধি সাধারণ মানুষ হিসেবে আমি শিল্পের এই দিকটা, অভিনয়কে ভালোবেসেছি এবং আমি মনে করি যে এটাতেই আমার সমস্ত ধ্যান ধারণা চিন্তা সব কিছুই এটাকে ঘিরে ছিল এবং একে ভালোবেসে আমি এগিয়ে গেছি, কাজ করেছি। যে কোনো কাজ, ভালো কাজ করার পথে তো অনেক বাধা থাকে, বিপত্তি থাকে। আর এই যে শিল্পের যে দিকটার কথা বলছি, আমি যে দিকটাকে ভালোবেসেছি, এটা যখন যাত্রা শুরু করেছি তখন খুবই কণ্টকময় ছিল। আমি বলবো কি, সবাই জানেন, দর্শকরা, যে তখন মুসলমান মেয়েদের এই অভিনয় বা এইসব শিল্পের পথে আসাটা কেউ সহজে মেনে নেয়নি এবং অনেক বাধা বিপত্তির ভেতর দিয়ে সবাইকে এগোতে হয়েছে। তো আমিও যে এসেছি অভিনয়ে, আসলে আমার মা খুব তিনি গ্রামের লেখাপড়া করে গ্রাম থেকে শহরে এসছেন, কিন্তু তিনি অত্যন্ত শিল্পমনা একজন, আমি বলবো যে মহিলা ছিলেন, যার জন্যে তার জীবনের যে অতৃপ্তিগুলো, যে গান নাচ, হ্যাঁ, যে তার মেয়েও এরকম পারদর্শী হবে এগুলোতে, এবং সেই আশা করে তিনি আমাকে গান শেখাতে শুরু করেছেন, তারপরে নাচ করা। তখন মনে আছে আমার ওই কলের গানের যে পিন দেওয়া কলের গান, সেই কলের গান নিয়ে যেত দেশে, এবং সিনেমা দেখে ওই কিভাবে মধুবালা কাক্কু ওরা নাচেন সেগুলো 2 বার 3 বার 4 বার করে সিনেমাতে বলতেন, দেখো ভালো করে দেখো, এবং নিজে তার ভালো বেনারসি শাড়ি কেটে আমার জন্য ঘাগরার মতো বানিয়ে দিতেন, তারপরে ব্লাউজ ওগুলো পরতেন এবং সুন্দর সুন্দর সব গয়নাগুলো কিনে মানে পরতেন যে তুমি নাচো। এবং স্কুলের 2-একটা অনুষ্ঠানে ওরকম করে আমি নেচেছি। আর তারপরে যখন দেশে আসতাম, ওরকম সেই কলের গানের বাক্স, সেটা অন্যান্য ট্রাঙ্ক, তখন তো টিনের ট্রাঙ্ক ছিল, সুটকেস আর চামড়ার সুটকেস ছিল বড়, এত মালপত্রের সাথে আবার ওই কলের গানটাও নেওয়া হতো। সেই আমার মনে আছে, উঠানের মধ্যে চারপাশে সব বাড়ি, আমার নানারা তখনকার দিনে খুব নামকরা বর্ধিষ্ণু পরিবার ছিল, আসলাম ভূঁইয়া বাড়ি নোয়াখালীর। তো সবাই তাদের বাড়ির সিঁড়ির মধ্যে পাকা দালান, তাদের সিঁড়ি, বিরাট সিঁড়ি, তখন বাড়িগুলোর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সিঁড়ি। হ্যাঁ, এখন যেমন ছোটো সিঁড়ি বা ভেতর দিয়ে বা ওরকম ছিল না, একতলা বাড়ি, কিন্তু একদম বিল্ডিংয়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা সিঁড়ি, 4টা 5টা 6টা সিঁড়ি, তারপরে বিল্ডিং। তো ওই সিঁড়ির মধ্যে সবাই এই ঘর ওই ঘর সবাই বসতো এবং কলের গান বাজা শুরু করতো। আমি উঠানে চাঁদনি রাতে আমি নাচতাম আর কি। তো ওই সব স্মৃতিগুলো খুব মনে হয়। আমি তো ওই সংস্কৃতি মনা মাই আমাকে আস্তে আস্তে এইগুলো থেকে, যখন কলেজে স্কুলে আসলাম, বছরে স্কুলে হয়তো ছোট একটা গল্প কোনো পাঠ্য বইতে, সেটাকেই আমি হয়তো নাট্যরূপ ডায়লগগুলো দিয়ে তারপরে অভিনয় করেছি আমি বা আরও 2-3 জন এরকম। এই ভেতর থেকে ওটা করতে করতে স্কুল, তারপরে কলেজে আসলাম। কলেজে এসেই প্রথম আমার সুযোগ হলো, আমার নাট্যগুরু নুরুল মোমেন স্যার, তাকে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি প্রতি বছর, তখন পূর্ব পাকিস্তান শিক্ষা সপ্তাহ হতো এবং সব স্কুল কলেজের থেকে ছেলেমেয়েদের কম্পিটিশন হতো, নাচ গান, তারপরে এরকমই নাটকের অভিনয়, এবং সেগুলোর উপরে পুরস্কার দেওয়া হতো প্রথম দ্বিতীয়। তো উনি কলেজে আসলেন,
আমাদের ইডেন কলেজে এসে আমাদের প্রিন্সিপালকে বললেন যে আপনাদের কলেজ থেকে দু একটা ভালো মেয়েকে আমার লাগবে আমার নাটকে ইয়ে করার জন্যে। তো তখন তো অলরেডি কলেজে আমি দু একবার নাটক করে অভিনয় করে নাম করেছে। আমাদের রোকেয়া রহমান কবির একজন ছিলেন, খুব প্রগতিশীল মহিলা তখনকার সময়ে। তো উনি আমাদের কালচারাল সব প্রোগ্রামগুলো করতেন, কন্ডাক্ট করতেন। তারপরে উনি আমাকে ডাকলেন, তারপরে আমি বললাম যে আমাকে করবে কি বলে, বাসা থেকে তো পারমিশন নিতে হবে। তো তখন উনি প্রিন্সিপাল আপা জীবনেশ্বর রহমান প্রিন্সিপাল আপা ছিলেন, তিনি আমাদের বাসায় এসব টেলিফোন আর কি ওই রকম তখনকার টেলিফোন করে আমার আব্বার সঙ্গে আম্মার সঙ্গে কথা বলেন। তা আমি বলে ঠিক আছে, কলেজ থেকে বলছে, ওটা তো প্রিন্সিপাল মানা করতে পারেন না। তো এইভাবে ওনার সাথে আমি প্রথম ওনার আলো ছায়া বলে একটি নাটক, সেইখানে আমরা মঞ্চ নাটক এবং অভিনয় করলাম এবং সেখানে আমি প্রথম হলাম। হ্যাঁ, তো এরকম পরপর 2 বছর ওখানে হলো। তারপরে ইউনিভার্সিটিতে আসলাম যখন, তখন আবার আমার ডাকসুর নাটক করার জন্য আলাউদ্দিন আল আজাদের। তা আমি তখন বললাম যে ওইটা তো স্যার গেছিলেন, এখন আমি যে আবার বিশ্ববিদ্যালয়ে করবো সব আবার ছেলেদের সঙ্গে নাটক করা, এটা তো বাসা থেকে পারমিশন নিতে হবে। তারপরে আমি অত্যন্ত নিজেকে সৌভাগ্যবতী মনে করি এবং গর্ব অনুভব করি, অহংকার বোধ করি যে মুনি চৌধুরী স্যার, তখন আমি বাংলা বিভাগে পড়তাম এবং বাংলা বিভাগটা তখন এত সমৃদ্ধ ছিল। আমাদের মোফাজ্জল হায়দার চৌধুরী, তারপরে ডক্টর আব্দুল হাই, তারপরে তখন ছিলেন রফিকুজ্জামান ছিলেন, তারপরে আমাদের আনিস স্যার ছিলেন, তারপরে নীলিমা ইব্রাহিম ছিলেন। মানে পুরো বাংলা ডিপার্টমেন্টটা একেবারে মানে এইসব কৃতি এবং জ্ঞানী এবং খুব আমি বলবো যে পণ্ডিত ব্যক্তিদের দ্বারা একেবারে সমৃদ্ধ। আমি এদের প্রত্যেকের সান্নিধ্য পেয়েছি এবং প্রত্যেকের কাছে তাদের ছাত্রী বলে আমি নিজেকে খুব অহংকার বোধ করি আর কি। আপনি যে নাটকে অভিনয় 66 সালে, যেটা 63 সালে 64 সালে, তখন মুনির চৌধুরী স্যার আমার আব্বাকে চিঠি লিখলেন যে আপনার মেয়েটি আমাদের ডাকসুর নাটকে অভিনয় করতে চায়। মুনির চৌধুরী স্যার তখন মুনির চৌধুরী সব, ওনার এত নাম করা একজন মানুষ, সবার ঘরে ঘরে তার নাম। তারপরে আব্বা বললেন যে ঠিক আছে করো। তো সেই নাটক করতে গিয়ে আর কি আরও কাছে আসা ফখরুজ্জামান চৌধুরীর সাথে, এবং সেই ডাকসুর নাটকে আব্দুল্লাহ আল মামুন ভাই, তিনি আমার বিপরীতে অভিনয় করেছেন। তারপরে ডক্টর এনাম, সবাই প্রয়াত সবাইকে আমি সম্মান শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এরা সবাই আমার সাথে সেদিন এই মঞ্চে কাজ করলাম আর কি। তো সেই সব স্মৃতির কথা তাদের সাথে কাজ করে করেই এরপরে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু আজকে আমি এই দিলারা জামান হয়ে ওঠার পেছনে যার উৎসাহ এবং যার চেষ্টা, আমার বাবা মা তো সংস্কৃতি মানুষ ছিলেন দেখে আমাকে পারমিশন দিয়েছেন তখনকার দিনে, এবং আত্মীয় স্বজন কত মানে পাড়া প্রতিবেশী, হ্যাঁ নাটক করে, এই মেয়ের তো জীবনেও বিয়ে হবে না, এরকম মানে আর খুব খারাপ মানুষরা নাটক করে এরকম ধরনের নানান আর কি কথা শুনতে হয়েছে। তারপর আমার আব্বা আম্মা কোনো আমাকে বাধা দেননি এবং আমার বিয়ে হলো ফখরুজ্জামান চৌধুরীর সঙ্গে। তিনিও আমাকে এত উৎসাহ দিয়েছেন যে আমি বলি যে তখনকার, এখন যেমন এত প্রযুক্তির এত উৎকর্ষতা আমরা গ্রহণ করছি, এত সহজ হয়েছে সব কিছু, তখন রাত্রে 2-3 বেজে যেত, হ্যাঁ 4টা বেজে যেত কাজ শেষ করে ঘরে যখন ফিরতাম। উনি জেগে থাকতেন, উনি হয়তো লিখছেন বা লিখতে লিখতে ঘুমিয়ে গেছেন, দরজা আসতে আমি টোকা দিতাম, কারণ বেল দিলে বাচ্চারা তখন উঠে যাবে, ওদের সকালে স্কুল আছে, আশেপাশের লোকজন জেগে যাবে। তো উনি দরজা খুলে দিতেন, আমি
ঘরে আসতাম। আবার সকালবেলায় হয়তো 7টা বাজছে, উনি আমাকে ডাকতেন, উঠো যা স্কুলে যাও। আমি তো আবার তখন তো মানে এই না অভিনয়কে পেশা হিসেবে নিয়ে জীবনযাপন করার তেমন ইয়ে ছিল না। আপনি শিক্ষকতা শুরু করেছেন বিয়ের পরপরই যে বলেছি 250 টাকা। তারপরে হঠাৎ আমার এখন যেটা শেরে বাংলা স্কুল এবং কলেজ, সেইটা ছিল নারী শিক্ষা মন্দির বলে, তখন ঢাকার একদম মানে প্রাচীনতম একটা প্রাইভেট স্কুল, খুব নামকরা। সেইখানে আমি শিক্ষকতা করার মঞ্চ নাটক শুরু। আপনি তো টিভি নাটকে আপনি ত্রিধারা করছেন। টিভি নাটক এসেছি 64 সালের ডিসেম্বরে। আমার বিয়ে হলো ফেব্রুয়ারিতে, ডিসেম্বর মাসের টেলিভিশন শুরু হলো এবং কয়েক ঘন্টার জন্য সেটা চলতো। একটা এক্সপেরিমেন্টাল একটা নিপ্পন টেলিভিশন জাপানের, ওরা চালু করলো আর কি। এবং এটা ইয়েটা ছিল যে এখন ডিআইটি ভবন, ওইটা নিচের তলায় এরকম ছোট একটা স্টুডিও। এবং মনে আছে সেই নাটক করার সময় সেট এরকম বানানো হতো, একদম লাইট সব ফিক্সড করা, মানে কখন কোথায় দাঁড়াবো, এক হাত যদি সরে যায় আউট অফ ক্যামেরা, এইরকম। আর ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে, মানে মুখস্থ সব মনে রাখতে হবে, সংলাপ ভুলে গেলে তো একদম অবস্থা শেষ। হ্যাঁ, ওরে বাপরে, কতদিন রিহার্সাল মুখস্থ করা, দেখাই যায়। রিহার্সালের কথা এই প্রসঙ্গে বলি। আমি তখন ধরেন রিহার্সাল হয়ে 5 দিন 6 দিন 7 দিন রিহার্সাল হয়ে, তারপরে আবার যেদিন হবে সেদিন আবার ড্রাই রিহার্সাল হতো। হ্যাঁ, কাপড় চোপড় পরে তারপরে আবার রিহার্সাল। তো যেদিন হয়তো রাত্রে 8টার খবর শেষ হলো, তারপরে হয়তো নাটক শুরু হবে 8:30টার সময়। তো সেদিন 2টোর সময় আমাদেরকে যে ওই প্রস্তুতি নিতে হতো, 2টোর থেকে। সে রাত্রে 8টার সময় হবে, 2টোর সময় গিয়ে আমরা ওইখানে। তো আমি তখন গোপীবাগে থাকতাম। আমি বলেছি 2টোর সময় সব আসতে। এখন 2টোর সময় রিক্সা পাই না, কিছু না, 10 মিনিটের পথ আমার বাসা থেকে ওই ডিআইটি ভবনে যাওয়া। কিন্তু রিক্সা পাই না। পরে রিক্সা পেয়ে তাড়াতাড়ি গেলাম, দেখি কি যিনি প্রডিউসার উনি মারা গেছেন, ওনার প্রতি সম্মান রেখে আমি বলছি। এবং আমি সত্যি সেই সময় জ্ঞান যে উনি আমাকে দিয়েছেন সারা জীবন, এখন আমি সেটা ফলো করি। উনি দাঁড়িয়ে আছেন পড়ছেন নিচে, আমি রিক্সা থেকে নামলাম, উনি ঘড়িটা এমনি করে দেখে বললেন 2টো মানে 2টো 10 নয়। আমার এখনও মনে আছে, এখনও আমি ঠিক, আমাকে যদি বলে 4টায় আসবেন 10টায় আসবেন, আমি ঠিক 5 মিনিট 10 মিনিট আগে যাই, সময় মেনটেন। আর বিশেষ করে আমি বলি যে আমি যেহেতু শিক্ষকতা করেছি, সেই জন্য সময়টাকে একটু বেশি। এবং এটা আমি প্রমাণ পেয়েছি আজকে যে অনুষ্ঠান আগে হওয়ার কথা ছিল, আপনি বলেছেন আমি রেডি হয়ে বসে আছি, তোমরা কই। এবং আমরাও জানি আপনার সম্পর্কে এত বছরে যে আপনার সময় সম্পর্কে কতটা জ্ঞান আপনি রাখেন, এবং আমরা খুবই ভাগ্যবান এই বিষয়ে। না, আসলে এই সময়কে আমরা মূল্য দেই না বলে আসলে আমরা মানে এটা বুঝি না যে আমরা পিছিয়ে যাই আর কি। এটা সবাইকে বুঝতে হবে, সময় ঠিক যে সময় আমি বলবো সেই সময়টাকে আমাকে ধরে চলতে হবে, কাজ করতে হবে। আপনি মানে এখনো 16 বছরের কিশোরী বলে না, এগুলো বললে অনেক বেশি বেশি বলা হয়। আমি না, এইভাবে বলবে না, যেটা সত্যি সেটা বলবে। একটা 80 পর বৃদ্ধা, তার এখানে ভাঁজ পড়ে গেছে, এখানে এখন 16 বছর, এরকম ফ্ল্যাটারি করার কোনো মানে হয় না। মানে অনেকে বলে আপনি চিরঞ্জীব, মানে একটা চিরসবুজ। আমরা তো বাইরে হেমা মালিনী দেখেছি, বাইরে অনেককে দেখেছি যারা এখনো খুব তরুণ। আমি মনে করি যে আসলে মনের দিক দিয়ে বুড়িয়ে গেলেই কিন্তু সব বুড়ানো। কেন, জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, সেগুলো আমি বলি যে একজন বিখ্যাত মনীষীর কথা মনে হয় যে তোমার চারপাশে তাকিয়ে দেখো, তোমার চেয়ে অনেক কষ্টে অনেক। আমরা ছোটোবেলায় ওইসব ইয়েগুলো আসলে আমাদের ছোটোবেলায় পাঠ্যপুস্তকে নীতি কথামূলক গল্প থাকতো, কবিতা থাকতো। হ্যাঁ হ্যাঁ, যে মৌমাছি কোথায় যাও নাচি নাচি, তারপরে ওই পাখি বাসা বুনছে। তো এরকম আমরাও ছোটবেলায় এইরকম গল্পগুলো পড়ে পড়ে, যে একদিন একজন যাচ্ছে, তার পায়ে একটা ছেঁড়া জুতো, আরেকজনের পায়ে নতুন জুতো দেখে তার খুব মনে কষ্ট হচ্ছে, আহারে আমি এরকম জুতো পরতেও পারবো না, কিনতেও পারবো না, খুব মনে কষ্ট নিয়ে একটু আগে যাচ্ছে। তখন আরেকজন জ্ঞানী মানুষ তাকে বলল যে সামনে যাও, দেখবে একজন লোক
তার একটা পাই নাই, তো তার তো তোমার চেয়ে বেশি কষ্ট। তো আসলে নিজের এই ছোট ছোট দুঃখকে অপ্রাপ্তিকে বড় করে দেখলে সেটা অনেক বড় হয়। কিন্তু আমি যেটুকুতেই আছি সেইটুকু যদি তৃপ্তি পাই, আমি সেটুকুতেই যদি সন্তুষ্ট থাকি, তাহলে আমাদের এত যে হানাহানি, আরও এই যে আজকে আমাদের বাংলাদেশ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কত কষ্ট করেছেন। হ্যাঁ, তিনি তো দেশ স্বাধীনের পরে তিনি দেশের একটা দেশ স্বাধীন করেছেন, দেশের তিনি অনেক কিছু ভোগ করতে পারতেন নিজের জন্য, কিন্তু তিনি সারা জীবন কষ্ট করেছেন এবং তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে জেলে, মানুষের কথা চিন্তা করেছেন। তিনি আমাদের কথা চিন্তা না করলেও পারতেন, কেমন। এবং আমি যেহেতু জানি আপনি বঙ্গবন্ধুর মায়ের ক্যারেক্টার করেছেন মুজিব, এবং প্রধানমন্ত্রীর সাথে আপনি কথাও বলেছেন। তারা খুব পছন্দ করেছে এবং আমাকে দাদি, তার ছোট বোন শেখ রেহানা, আমরা গেছি পরে বলছি কি আমাদের দাদি পেয়ে গেছি, মানে এত ভালো লেগেছে আমার। আমি খুব অল্প সময়ের জন্যে বঙ্গবন্ধু বায়োপিকে কাজ করেছি, কিন্তু তারপরেও আমি বলবো আমি যে ইতিহাসের একটি অংশ হতে পেরেছি সেজন্য আমি নিজেকে অনেক গর্বিত এবং আমার অনেক মানে মনে করি যে বড় কাজ হয়েছে সেটা। দাদির কথা বললেন আপনি, এখন তো শাকিব খানের দাদি ক্যারেক্টার করেছেন রাজকুমারে, আবার জঙ্গলিতে বুবলির দাদি। এই যে দাদি, এই দাদি যে অনেকে বলে আপনাকে মা বলে, হ্যাঁ, আপনার কেমন লাগে মা বলে যখন সেটা দাদি বলে? মা তো এটা তো একটা এমন একটা শব্দ যে এই শব্দ তো আমরা কি করব, জীবন আমাদের সমস্ত জীবন জুড়ে এই শব্দটা থাকবেই। কেমন, আমি যখন ছোট ছিলাম আমার মাকে ঘিরে আমার জীবন, তারপরে আমি নিজে মা হয়েছি, এখন আমার যে সন্তান তারা মা হয়েছে। আবার স্নেহ এমন নিম্নমুখী বলা যায় যে এখন আর আমার মেয়েদের জন্য অত মায়া লাগে না, আমার নাতনিদের জন্য যেরকম মায়া লাগে, বেশি ইয়ে লাগে, আদর লাগে। তো এইগুলো আর কি চিরন্তন সত্য আর কি, এবং চিরন্তন ভালো লাগা আর কি। আমি একটু পিছনে ফিরে যাই, আপনি সকাল সন্ধ্যা অভিনয় করেছিলেন, অয়ময় এবং হুমায়ুন আহমেদের এইসব দিন রাত্রি, যেগুলো এখনো আমাদের কাছে একটা মাইন্ডফ্লোক একটা বিষয়, যেগুলো কাজ করেছেন, যে কাজ পরবর্তীতে হুমায়ুন আহমেদের যতগুলো কাজ করেছেন, নক্ষত্রের রাত, এবং তারপরে শহীদুল্লাহ কায়সারের যে সংসপ্ত সেটাতে সবগুলো কাজ। সেই সময় নাটক আপনি যেহেতু যে ক্যারেক্টারগুলো করেছেন, তখনকার যে নাটকের আবহ ছিল এখনকার নাটকের আবহ, মানে আপনার একটু খারাপ লাগে না যখন শুটিংয়ে করতে যান? খারাপ লাগে না, আমি আসলে সব কিছুকে মেনে নেওয়ার একটা যে ব্যাপার সেটা আমার ভেতরে তৈরি হয়েছে প্রথম থেকে। আমি এটাকে কোনো নেগেটিভ ইয়েতে দেখি না, কেমন, কারণ সময় বদলে গেছে, আমাদের রুচি বদলে গেছে, জীবন ধারণ সব কিছু সব বদলে গেছে। কিন্তু এখন আমরা ওইটা নিয়ে ধরে থাকলে হবে না, কেমন। তখন একটা টেলিভিশন একটা পাড়ায় বা একটা বাড়িতে ছিল, আশেপাশে সবাই আসতো, কেউ কিচ্ছু মনে করতাম না। কিন্তু এখন কি সে সময় আছে? আমাদের ছেলে মেয়েরা বা আমাদের পরবর্তী সময়ে যারা, এরা একা একটা বাড়িতে একটা এখন টেলিভিশনও লাগে না, আমার আছে এটা আমি পরে দেখে নেব, আমার যখন সময় হবে, আমার যেটা ভালো লাগবে, কেমন। তো সময়ও তো বদলে গেছে, রুচিও বদলে গেছে। সেই সময়ে মধ্যবিত্ত একান্নবর্তী ব্যাপার, তারপরে এখন একটা ছেলে মেয়ে, আমরা কখনোই এক ঘরের মধ্যে ভাই বোন সবাই একটা পড়ার টেবিলে, ভাই ওই পাশে বসেছে, আমি এই পাশে বসেছি, জোরে জোরে পড়ছে, পড়ার ডিস্টার্ব হচ্ছে, আমি বইটা নিয়ে খাতাটা নিয়ে বিছানায় চলে গেছি, কেমন, বলিনি যে এখান থেকে চলে যাওয়া, এখানে আমার পড়ার ডিস্টার্ব হচ্ছে, এটা কখনো বলতে পারতাম না। এক বিছানায় 2জন 3জন শুয়েছি, কেমন। এখন তো এটা সময়, এখন ছোট ছোট বাচ্চারাও স্কুল থেকে কলেজ থেকে ফিরে এসে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেবে। আমরা কি কখনো দরজা বন্ধ করে? সবসময় দরজা আমাদের নিজের ঘরের দরজা, নিজের ঘর বলতে মানে ভাই বোনরা বড় হয়েছে পরে আলাদা ঘরে শুয়েছি, কিন্তু ওটা আমার একার ঘর বা একার বিছানা এটা কখনো ভাবতে পারিনি। এখন তো এই যে সেলফ, আমিত্ব, এটার জন্যে আসলে এত কিছু আর কি আমি বলবো, দ্বন্দ্ব এবং স্বার্থপরতা। আমরা স্বার্থটাকে এখন নিজের
আমিত্বটাকে বড় করে দেখছি। নাটকের তাহলে অবস্থাটা আসলে উত্তরণ, নাটকের এখন কি অবস্থা আপনার কাছে কি মনে হয়? না ঠিক আছে, এখন আমার 40 বছর আগে ধ্যান ধারণা নিয়ে বসলে তো হবে না। কেমন একটা নাটক হলে পরের দিন এই দোকানদার থেকে শুরু করে সবাই আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করছে। এখন তো তা না, এখন এতগুলো চ্যানেল, এতগুলো দরজা খুলে গেছে, জানালা খোলা, আমরা সারা পৃথিবীকে দেখতে পাচ্ছি একদম সেকেন্ডের মধ্যে। কেমন এখন তো আমার খালি আমার দেশ, আমার জীবন, আমার চারপাশের পৃথিবী পরিবেশটাকে নিয়ে তো ভাবলে হবে না। তো আমি এটাকে কোনো নেগেটিভ ইয়েতে দেখি না। হ্যাঁ এরকম হবে আমাদের আবার, তবে হ্যাঁ আমি বলবো যে আমাদের নিজস্ব যে সংস্কৃতি, হাজার বছরের যে শিল্প বোধ, হ্যাঁ যে রুচি, এগুলোকে আমরা কখনোই বিসর্জন দেব না। এগুলোকে ধারণ করেই আমরা এই শিল্পচর্চার যে একটা দিক, আমরা নাটককে এটা জীবন ভিত্তিক করলেই আমি মনে করি যে আমাদের জন্য সেটা অনেক মঙ্গলকর। আপনি এত নাটক করেছেন, কিন্তু এখনও আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার সাথে কথা বলেছে, যখন ইন্টারভিউ করেছি বা অনেকে করেছে, আপনি বলেছেন পারিশ্রমিক নিয়ে, যেমন আপনার পারিশ্রমিক নিয়ে অনেকে টালবাহানা করে, অনেকে করে ধরেন, কিন্তু আপনি মন থেকে বলেন না এগুলো কিছুই না, আমি মনে রাখি কিছুই না। না মানে কি আসলে খুব খারাপ লাগে, কষ্ট হয়। যেমন আমার এগুলো আসলে বলা ঠিক না। ঠিক আছে, এখন সে দেয়নি, সেটা তার আদর্শ বা রুচিবোধ। কেমন আমি তো আমার কাজ করার, আমার যারা আমার কাছে পাওনাদার আমার কাজ করে বা কিছু, আমি প্রথমেই তাদের পারিশ্রমিকটা আলাদা করে দেব। তবে অনেক সময় দেখা যায় যে আমাদের তো শিল্পীদের ডিরেক্টরের সঙ্গেই যোগাযোগ, হ্যাঁ, কিন্তু ডিরেক্টরকে তো আবার যিনি প্রডিউসার তার সঙ্গে যোগাযোগ করতে হয়। এখন সেখান থেকে সে না পেলে আমাদেরকে কেমন করে, আমরা তো ডিরেক্টরকে দোষারোপ করি, কিন্তু এরকম অনেক ব্যাপার ট্যাপার আছে। তো সেগুলো নিয়ে না, এটা এখন পিছনের ব্যাপারটা আমি না বলি। শিল্প, নাটক, ভালোবাসা এটা নিয়েই থাক আমার দর্শকরা এবং আমি বলতে চাচ্ছি দিলারা জামান কিন্তু ব্র্যান্ড, তাকেই যদি এই সমস্যার মধ্যে পড়তে হয়, বাকি যারা নতুনরা এসেছে বা যারা কাজ করবে বা যারা অপরিচিত, তারা আসলে কি সমস্যার মধ্যে পড়ছে না? এখন এই সময় নাটক আমি বলতে যে দুটো বা তিনটে চরিত্রের তো বেশিরভাগ নাটক, সেখানে মনে হয় অত সমস্যা হয় না। হোক, কিন্তু হ্যাঁ তাদের চাহিদা আছে, বাড়বে। আমাদের চাহিদা কমে গেছে। চাহিদা বাড়েনি। আমাকে শর্মিলা আপা বলেছিল যে, শর্মিলা আপা যেহেতু আপনার বোনের মতো, আমি তাকে খুব শ্রদ্ধা করি, দেখা হয়েছিল আপনাদের সাথে, অনেকবার দেখা হয়েছে। সে আমার সত্যি বোনের মতন। ওরা 5 বোন, তারপরে ওরা সবাই বলতো যে ওরা আমাকে আপা ডাকতো। কেমন মারা যায় তার 2 দিন আগেও ও যখন উত্তরায় এসছে, তারপর থেকে আমরা সব একসঙ্গে এতটুকু ভর্তা বানালে আমার জন্য পাঠিয়ে দিত। আপা তোমার, আমি কেন কষ্ট করে এইটুকুর জন্য আবার পাঠালে ওকে, বলে কি না তুমি একা একা মানুষ, কি করো না, আমি জন্য পাঠালাম। এই একটা কাঁচা কাঁঠাল, ওটাও তো অনেক কষ্ট, কোটা বাছা, ঠিক রান্না করে, ওর বোন থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এনে আর রান্না করে আমার জন্য পাঠাবে। একসঙ্গে আমরা কোরবানি দিয়েছি, যে কোনো অনুষ্ঠানে আমি একসঙ্গে গেছি, আমাকে সাথে করে নিয়ে যাবে। এবং মারা যাওয়ার 2 দিন আগেও আমার সঙ্গে হসপিটালে ছিল, কথা বলেছে, হ্যাঁ এবার একসঙ্গে কিন্তু কোরবানি দিব। আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি আসো বাসায়। আর এইভাবে অসময়ে চলে গেল, এটা মানে মানতে পারি না। ওর মেয়েটার আছে উমা, একসময় খুব ভালো অভিনয় করেছে। ওর সঙ্গে আমি ওর কথা বলি, ওকে খুব মায়া লাগে মেয়েটার জন্যে। এইভাবে আর কি আমাদের জীবন থেকে আমি অনেককে হারিয়েছি। আমাদের যেসব শিল্পীরা এই প্রজন্মের সবাইকে অনেক কিছু দিতে পারত, সেরকম করোনার সময় তো আমরা অনেককে হারিয়েছি। তাদের কথা মনে হলে সত্যি খুব মানে কষ্ট লাগে, তাদের আরও প্রয়োজন ছিল আমাদের। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। আপনিও, আমি জানি শর্মিলা আপার কথা শুনে এবং অনেকের কথা ভেবে আপ্লুত হয়ে যাচ্ছেন। আমি জানি আমাদের মাঝে প্রিয় মানুষগুলো চলে গেলে আমাদের কেমন লাগে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। আবার ফিরবো সারা লাইফস্টাইল তার সাথে। কথা শুনে বকুল
ফিরছি বিরতি শেষে। আমাদের সঙ্গে রয়েছেন দিলারা জামান। আমরা একটু আগে খুব আবেগে আপ্লুত হচ্ছিলাম, কারণ শর্মিলা আপা অনেকের কথা শুনে। আসলে নাটকে অনেক রকম বিষয় রয়েছে যে বিষয়গুলোর সাথে আপনি অভ্যস্ত এবং আপনি দেখেছেন শুনেছেন, যেমন সিন্ডিকেট বিষয়টা। নাটকের সিন্ডিকেটটা খুব ভয়াবহ আকার অনেকে বলে, আপনার কি এরকম বিশ্বাস হয় নাটক? না, আমি এসব শব্দের সঙ্গে পরিচিত না। সিন্ডিকেট কিছু পত্রিকায় দেখি, সিন্ডিকেটের জন্য এই জিনিসের দাম বেড়েছে, ওটার দাম বেড়েছে, আমার খুব কষ্ট লাগে। কারণ আমি শিল্পী মানুষ, এইসব বৈষয়িক ব্যাপার বা এই কঠিন কঠিন জীবনের এই কঠিন দিকগুলো দেখতে চাই না আমি। আমরা মানুষকে নির্মল আনন্দ দিই। আমরা একটা যে চরিত্রটা করছি সেই চরিত্রের সঙ্গে আমরা মিশে যাই। আমরা যখন কোনো মৃত্যু দৃশ্য করি, আমাদের প্রিয়জনের মৃত্যুর খবর শুনলে আমি যেভাবে আমার আবেগকে, এবং সত্যি সত্যি মনে হয় যেন হ্যাঁ আমার সে আপনজনই চলে গেছেন, এইভাবে আমি যখন সেই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যাই তখন সেখানে কোনো ফাঁক থাকে না। এবং এই কঠিন এইসব দিকগুলোর কথা আমাদের ভাবার সময় নাই। এখন জীবন কঠিন হয়ে গেছে, এই বাস্তবতাটা ভেতর দিয়ে আমাদের চলতে হচ্ছে। তারপরেও আমরা বলি যে জীবন অনেক সুন্দর, এবং এই সুন্দরকে ভালোবেসেই কবির কথা যদি বলি, সত্য যে কঠিন সেই কঠিনের ভালোবাসিলাম আর কি। আমি তো জানি আমি যে পথ নিয়েছি, যে পেশা নিয়েছি, সেখানে আমার অনেক, যেমন একটু আগে বলছেন যে প্রথম যখন কাজ করি তখন মন্দ কথা শুনতে হয়েছে, হ্যাঁ। এবং আমি বলবো যে আমার পরিবার এবং আমার স্বামী এবং তার পরিবারের সবাই অনেক উদার মন ছিলেন দেখেই আমাকে এভাবে ওইসব কথা তাদেরকেও বলেছে লোকজন, শুনতে হয়নি। কেমন এমনকি এই যে 80 বছর এই সময়ে এসেও আমাকে শুনতে হয়, আর কত করবেন, ছাড়েন। আমি বললাম যে আমি কিছু মন্দ কাজ করছি? আমি মানুষকে, আল্লাহ পাক আমাকে একটা প্রতিভা দিয়েছেন, আমি সেটা আপনাদেরকে নির্মল আনন্দ দেই, আপনাদের ভালো লাগার বিষয়টা আমি চর্চা করি। তো খারাপ কি কাজ করলাম? না, হজ করে এসছেন, আল্লাহ বিল্লাহ করেন। তা আমি আল্লাহ বিল্লাহ, আল্লাহকে ডাকি কিনা তিনি তো দেখছেন আমাকে, আমি তো তার কাছেই জবাবদিহি করব। তো এইরকম মানুষের না খুব ব্যক্তিগত জীবনে চলে আসে। যেমন আমাকে বলে, হ্যাঁ আপনি একা থাকেন, আপনার মেয়েরা তাদের জীবন জীবিকা, তাদের কি ভালোবাসা কম আমার জন্যে? তারা তো আমাকে নিয়ে গেছিল তাদের কাছে। 26 বছর পরে এসেছে দেখা করতে। তারপরে আমার যে প্রতি বছর তাদের যে কত কষ্ট, ছুটিগুলো জমায়ে রাখে কোথাও, সেগুলো তারা এমনি যে ছুটি আছে সেই সঙ্গে অন্য ছুটি সেগুলো সেদিন তারা কাজ করে। একজন কি ডাক্তার, একজন আইনজীবী, একটা কোম্পানির, সে মর্টগেজ কোম্পানিতে কাজ করে। এই জমিয়ে 10 দিনের সঙ্গে আরও 1 সপ্তাহ জমিয়ে আমাকে দেখতে আসে কোন দূর থেকে। কেমন এখন তাদের জীবন জীবিকা, সেখানে বাচ্চারা পড়াশোনা করে, আমাকে তো নিয়ে গেছিল, কিন্তু আমি তো সেই জীবনের সঙ্গে অভ্যস্ত না। কেমন আমি সব মানুষকে নিয়ে আমার জীবন, আমি একাকী ওই একটা ঘরের মধ্যে বসে কাজ করছি, ওরকম তো না। আমি শিক্ষকতা করেছি, সেখানেও শয়ে শয়ে ছেলে মেয়ে, আমার ম্যাডাম আপা, হ্যাঁ, এখনও আমার ছাত্ররা বড় হয়ে গেছে, চুল পেকে, ওইসব 35 বছর পরে এক ছাত্র আমাকে দেখতে এসেছে। এই যে কত আনন্দ। কেমন আমি যে চরিত্র করে, আমাকে বলে আপনার মনে নেই আমি আপনার সঙ্গে অভিনয় করেছি। বা এই যে মানুষের ভালোবাসা, জীবন, এই যাপিত জীবন ফেলে আমি চলে গেছিলাম যে বুড়ো বয়সে ঠিক আছে একা থাকবো তাদের সাথে, কিন্তু আমার কষ্ট থেকে ওরা আবার বলছে না ঠিক আছে। আমার স্বামী এবং আমরা দুজন আবার ফিরে আসলাম আমাদের চেনা গণ্ডির মধ্যে, চেনা জীবনে আর কি। তো এগুলো নিয়ে মানুষের এত মাথা ব্যথা তো দরকার নেই। তারপরেও আমাদের বাঙালিদের এই একটা যে আমরা খুব অন্যের জীবন নিয়ে নাক গলাতে খুব পছন্দ করি বা চর্চা করি, এগুলো আসলে ঠিক না আর কি। আপনাকে বলা হয় প্রচ্ছদ কন্যা, এবং আপনার ম্যাগাজিনের কাভারে আপনার বিভিন্ন লুকে আপনি হাজির হয়েছেন, ওয়েস্টার্ন লুকে, একটু গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন। এই বিষয়টা কি আবার ফের পাবে বা মানুষ দেখবে? না,
আসলে ওই সময়টা কেমন লেগেছে? একটা চ্যালেঞ্জ হিসেবে আমাদের সময় তো এরকম আমার সুযোগ হয়নি, হ্যাঁ, যে ওরকম একটা ইয়ে করে গ্ল্যামারাস একটা পত্রিকার কভার স্টোরি করবে আমাকে নিয়ে ওইভাবে। তো যখন বলেছে প্রথম একবার ভয় পেয়ে গেছিলাম যে লোকে আমাকে নিবে, কিন্তু ওরা ওই সাবজেক্টটাই করেছে যে এইজিং বিউটি, হ্যাঁ, করে তারপরে আবার ভেতরে ওরকম ওয়েস্টার্ন লুকে দিয়েছে টিয়েছে। তো দেখলাম যে খুব মানে সবাই ভালোভাবেই নিয়েছে এবং খুব মজা পেয়েছে এবং বলছে বাবা রে বাবা তুমি। তা আমিও ভাবলাম যে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে দেখি যে না, চ্যালেঞ্জটা ভালোই। আপনি নিয়মিতই করেছিলেন এবং আপনার এটাকে মানুষ মানে হিউজ গ্রহণ করেছিল এবং মানুষ বাহবা দিচ্ছিল যে এই বয়সে, বা আপনার বয়সটা ফ্যাক্ট না, আপনাকে অন্যভাবে তারা দেখতে চেয়েছেন এবং পেয়েছেন। অনেক সময় বলে কি হ্যাঁ তুমি কিভাবে সুন্দর, আমাদের সৌন্দর্য এটা তো আল্লাহ পাক দিয়েছে। তো শোন, তোদের সময় তো এত কিছু, আমাদের সময় এই পার্লার টার্লার এগুলো কিছুই ছিল না, আমরা এরকম সৌন্দর্য চর্চা করার সুযোগও পাইনি। বাস আসলে এত পলিউশন, এত কেমিক্যালের ব্যাপার স্যাপার, এখন কসমেটিক যাই ব্যবহার করি না কেন সব তো আসলে কেমিক্যালের একটা মিশ্রণ তো আছেই সেখানে। তো আমাদের প্রকৃতির প্রদত্ত যেসব জিনিসগুলো সেগুলো তো এখানে আসলে তোমার খাপ খায় না আর কি, মিলতে চায় না, সেজন্যই হয়তো ওরকম হয়। তা আমার এমনি হয়নি, বেশি হয়ে যাবে। আমি বলবো যে সবার আসলে ভালোবাসা, আমাকে ভালোভাবে দেখছে সেই জন্যই ওদের এত ভালো লাগে যে এরকম বলতে চায়। হুমায়ুন আহমেদ নিয়ে আমি আলাদা একটু শুনতে চাই, কারণ আপনি হুমায়ুন আহমেদের অনেক কাজ করেছেন। হুমায়ুন আহমেদ মানুষটা কেমন ছিল আপনার কাছে, কোনো স্মৃতি যদি? না, উনি মানুষ হিসেবে এক যে হুমায়ুন ভাই, আর লেখক নাট্যকার হুমায়ুন ভাই আলাদা মানুষ, দুজনকে আমি এক করে দেখি না। মানুষ হিসেবে তাকেও খুব কাছে থেকে দেখার জানার সুযোগ হয়েছে। আবার তার কাজ করেছি বিভিন্ন চরিত্রে, বিভিন্ন আগুনের পরশমণি যে ছবি, তার আগে আমি কাজ করেছি তার নাটক এইসব দিন রাত্রি, তারপরে অয়ময় একদম। এবং তার যে চরিত্রগুলো, সেই চরিত্রের ভিন্নতা কেমন। অয়ময়ে আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম যে আমার চরিত্রটা চোখে দেখে না, অন্ধ, এবং একটা জায়গায় সে বসে আছে এবং ওইখানে আমার কোনো মুভমেন্ট নাই এবং অ্যাক্টিভিটিস নাই, আমি যে এক্সপ্রেশন সব কিছু আমাকে ওই বসে ওই মুখ দিয়েই তাকিয়ে আছি কিন্তু দেখতে পাচ্ছি না, ও সব কিছু ডায়লগের ভেতর দিয়ে আমাকে বোঝাতে হবে দর্শককে। কী যে করে আমি হুমায়ুন ভাই আমি পারবেন, বল কি না না আপনি পারবেন, চেষ্টা করেন। এবং শেষ পর্যন্ত দেখলাম যে দর্শক যে এত, আমি প্রথমে ভেবেছিলাম যে দর্শক নেবেই না ওই চরিত্রটা, তারপরে দেখলাম যে ওনার ডায়লগ, হ্যাঁ, এবং এক একটা সংলাপ, আরে বাপরে, সবার পরের দিন এক একটা এপিসোড হতো আর পরের দিন রাস্তায় বেরোলেই সবাই দেখি ওই ডায়লগটা বলছে সবাই। হ্যাঁ, সেটাই, ওনার যে সংলাপগুলো কেমন না, সত্যি তখন মানুষকে যে উনি একটা অন্য ওনার প্রতিভার কাছে তো মানে আমি বলবো শ্রদ্ধা জানাচ্ছি যে অনন্য প্রতিভাধর একজন মানুষ। আর মানুষ হিসেবে হুমায়ুন ভাইকে দেখেছি একদম অন্যরকম, একদিকে যেমন মজার আবার একদিকে সিরিয়াস। একদিন সকালবেলা দেখি কয়েকটা ছেলে মেয়ে হুট করে, উনি আসলে আমি তো টিচার মানুষ একটু আলাদা গম্ভীর টম্ভীর হয়ে থাকে, সকালবেলা এসে উপস্থিত, তখন ফেব্রুয়ারি মাস চলছে, বইমেলা হচ্ছে, সব হলুদ জামা পরে ছেলেমেয়েরা হিমু হয়ে, আমি সকালবেলা, আমার তখন কাজ করেছিলেন, ওমা এসে সালাম করছে এই করে, আমি ওকে পরে বলে তোমাদেরকে হুমায়ুন ভাই পাঠিয়েছে না, তারপর বলি না যাই কেউ পাঠায়নি। আমি তো বুঝলাম ঠিক হুমায়ুন ভাই ওদেরকে পাঠিয়েছে আমাকে একটু চমকে দেওয়ার জন্যে। আবার যখন আর কি নুহাসপল্লীতে এখন এত যে সুন্দর হয়েছে, তখন এরকম ছিল না, একটা ছনের ঘর ছিল, মানে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে যেভাবে থাকে আর কি, বাঁশের খুঁটির উপরে আমার ঘরগুলো ছিল, আমরা সব ফ্লোরে কাঠের ফ্লোর, বাঁশের তৈরি আর কি, শুতাম, কি ব্যথা লাগতো পিঠ, আমরা সবাই ওখানে শুয়ে রাত্রে, তারপর আবার কাজ করে চলে আসতাম। আসার সময় উনি একদম আমার বস্তা ভরে আমার পেঁপে অন্যান্য লাউ তরি তরকারি সব মনে হতো যেন মেয়ে
শ্বশুরবাড়ি মায়ের বাড়ি থেকে নায়র ফিরে যাচ্ছে, উনি এগুলো আমার জন্য দিয়ে দিতেন, এত মায়া করতেন। তারপরে মানে হুমায়ুন ভাইয়ের যে মানবিক যে দিকগুলো, সেগুলো আমি বেশ কয়েকটা ঘটনা বললে এটা অনেক দীর্ঘ হবে। সত্যি আমি মানে খুব গভীরভাবে তাকে স্মরণ করি। আবার চরিত্রগুলো বলবো যে আজকে আমি যে দিলারা জামান, আমার এই দিলারা জামান হয়ে ওঠার পেছনে তার অনেকখানি অবদান আছে। কারণ আমি যে চরিত্রগুলো করেছি, হ্যাঁ, এইসব দিন রাত্রি সেই একটা শাশুড়ি, হ্যাঁ, সবাই, এমনকি তখন আমি শাইন স্কুলে চাকরি করতাম। একদিন বারান্দা দিয়ে যাচ্ছি, একটা ছোট্ট মেয়ে 1 না 2-তে পড়ে, ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি হেসে মুখটা কালো করে, আপনি টুনিকে এত বকেন কেন সবসময়? আমি মানে এমন ধাক্কা দিয়েছে আমাকে, আমি আর কিছু বলিনি। সেদিনই আবার রিহার্সাল ছিল আমাদের, নজেশ ভাইয়ের রুমে রিহার্সাল হতো, আসতাম, এসে প্রথমেই দেখি হুমায়ুন ভাই, দেখে উনি প্রথমেই কিন্তু সবার আগে গিয়ে বসে থাকতেন, পা তুলে বসতেন, একটা পা চেয়ারের উপরে সিটের। আমি ঢুকেছিলাম, হুমায়ুন ভাই আমি আর কাজ করব না, জানেন আমার ছাত্রী এতটুক, সে আমাকে বলে আপনি টুনিকে এত বকেন কেন? বল কি এইখানেই তো আপনার চরিত্রের সার্থকতা। ঠিক এই উত্তরটা উনি আমাকে দিলেন। বলে আপনি জানেন আপনি কোন চরিত্র করছেন? একজন মা, তার স্বামী কোনো একদম কোনো সংসারে, তার ছেলে মেয়ে, ছেলে ছোটটা নূরের কথা বলছে, এগুলো একটা একটা করে উনি বলে আমাকে এমন করে, আমি দেখলাম যে সত্যি তো, আমি তো দিলারা জামান না, আমি তো ওই টুনির দাদি, সেই জন্যই সে ওই চরিত্রটা তাকে ওইভাবে নিয়েছে। মানে সত্যি হুমায়ুন আহমেদের যে ওই তা আমাকে দিলারা জামান হয়ে ওঠা, এবং মির্জার মা, এখনো যারা বুড়ো মানুষ গ্রামে যখন শুটিং করতে যায়, অনেক বয়স্ক লোক, আপনার নাটক দেখছি, আপনি মির্জার মা না, আমি তখন অবাক হয়ে যাই যে তখনকার সেই মির্জার মাকে তারা মনে রেখেছে এখনো। তার মানে কত গভীর এবং কি বৈচিত্র্যময় ওই চরিত্রটা আমি করেছি, তখন হয়তো বুঝিনি, এখন বুঝি আর কি। আপনি একটা সময় ফারুকের ছবিতে কাজ করবেন না বলে বলেছিলেন। না, সেটা কাজ করবে না, আমি আসলে না, ও যে ভাষাটা তো ওখানে না, আসলে না নাটকেরও একটা যে প্রমিত ভাষা আছে, হ্যাঁ, আমরা যে সংলাপ বলি, আমরা নিজেদের ঘরে আয় তুই গালি না এরকম করে, তো আবার আমাদের যে আঞ্চলিক ভাষা, আমি নোয়াখালীর ভাষা কথা বলি, সিলেটের সেখানকার একটা আঞ্চলিক ভাষা আছে, কিন্তু আমরা যখন কোনো একটা ফর্মাল কিছুতে যাই, আমরা যখন নাটক করছি, নাটকের একটা প্রমিত ভাষা আছে যেটা সবার কাছে গ্রহণযোগ্য। আমি যদি এখন নোয়াখালীর ভাষা বলি, রংপুরের যে দর্শক, সে হয়তো নোয়াখালীর সেই ডায়লগটা নাও বুঝতে পারে, কেমন। তো ও নাটকের যে প্রমিত ভাষা, ওর তখনকার সময়ে সে যে কাজগুলো করছিল, ওইরকম ওই মানে একটা আলাদা ভাষা সে চালু করেছিল, এবং সেখানে তারা ছেলে মানুষ সবাই খুব সহজভাবে সেটা করতে পারতো। কিন্তু আমি এবং মাসুদ আলী ভাই, আমরা দুজন বললাম যে না, ও একটা কাজ করছিলাম, tokon আমরা বললাম যে না, আমরা ওই যে 91-তে, হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা ওইতে কথা বলছে, এবং সেটা তখন এত জনপ্রিয় হয়েছে। তো আমি আর মাসুদ আলী ভাই বলছি যে না, আমাদের যে বয়স, আমাদের যে সময়, আমরা আমাদের যে কথা সেইভাবে আমরা প্রমিত ভাষায় সংলাপগুলো দেব। এবং ফারুকি বলছে ঠিক আছে, কিন্তু পত্রিকা এমন একটা টুইস্ট করে খবর দিয়েছে যে দিলারা জামান আর অভিনয় করবেন না, আমরা পরিবারের ভাষা, এইসব মানে আমি ভুল তথ্য এবং যে সাংবাদিক করেছেন, আমি বলবো যে তিনি অন্যায় করেছেন। আমি ক্লিয়ার করে দিলাম যে বক্তব্যটা ছিল এটা অবশ্যই ভুল ছিল, এটা এবং এখনো ভুল কত কিছু লিখে ফেলে, কি দিলারা জামান একা কেন, একা থাকেন কেন, কি আর ওই সব এখন তো সব ভিউ থাকে। আমার ছোট আমার মেয়ে কি ভাইরাল একটা হয়েছে, কি হয়েছে, আমি এগুলো খুব অপছন্দ করি। আমি সবার কাছে ক্ষমা চেয়েই বলছি যে আমি একদম এই ভাইরাল এই শব্দটাই আমার কাছে খুব অপ্রিয়।
এই যে ফেসবুকে, আপনি তো ফেসবুক না, আমি ফেসবুক ব্যবহার কিন্তু তারপরে আমার ফেক হয়ে গেছে। আমি বলি কি, এইসব পয়সাগুলো এইভাবে নষ্ট না করে একটা ভালো কাজে তুমি দুটো বই কিনে একজনকে দাও, একটা ছোট বাচ্চাকে দাও যে পড়ো তুমি এই বইটা, বা একটা কিশোরকে দাও, বা অন্য কিছু ইয়ে করো, একজন ছেলে তার পরীক্ষার ফি দিতে পারছে না তাকে দাও। এইসব মানবিক বিষয়ে অনেক কিছু আছে। একজন চিকিৎসার জন্য ওষুধ কিনতে পারছে না, চিকিৎসা করবে, সেই সব কাজে ব্যবহার করো। এগুলো কি, এগুলো আসলে যান্ত্রিক জীবনটা আমাদের মনটাকে এত অন্যরকম করেছে যে আমরা ওই মানবিক দিকটা ভুলে যাচ্ছি এবং রংচঙা একটা বিষয় নিয়ে অল্প সময়ের জন্য। আমি একটা জিনিস চাচ্ছি, এই যে বৃদ্ধাশ্রম বা ছেলে মেয়েগুলোকে মানুষ করে সারা জীবন, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আপনার একটা বয়স, এই বয়স হয়তো আপনার ছেলে মেয়ে ভালো রেখেছে, বাকি ছেলে মেয়েদের আসলে ওই মানবিক দিকগুলো কই থাকে? না, আমি এই কথাটা সবসময় আমি বলি যে একটা দিক বিচার করলে হবে না, যে ছেলে মেয়েরা কি বলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আচ্ছা, একজন বয়স্ক মানুষের প্রতিদিনের খাওয়া, তারপরে তার অসুখ বিসুখ হলে তাকে ডাক্তারের কাছে নেওয়া, তার দেখাশোনা, যে ছোট বয়সে একটা বাচ্চাকে যেমন টেক কেয়ার করতে হয়, মা সবসময় আগলে রাখে, তেমনি বয়সকালেও একটা বাবা মাকে দেখতে হয়। কিন্তু সে তখন সময়ের ব্যবধানে, ছোটবেলায় মা আগলে রাখতে পারে, কেমন তার সময়ের অনেকখানি সময় সে তার বাচ্চার জন্য দিতে পারে। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়, তখন একটা ছেলে বা মেয়ের তখন তার যে যৌবনকাল বা যে সময়টা সে কাজ করে, এবং সে কাজ করে এসে বাবা মাকে সে সময়টা দেওয়ার সময় খুবই, আমি খুব প্র্যাকটিক্যালভাবে বলছি, কেমন। এবং বর্তমান সময়ে বাবা মাকে তারা হয়তো একটা ছোট ঘরে, একটা বসার ঘর আর একটা শোবার ঘর, দুটো ঘরে থাকে ভাড়া, সারাদিন দুজনেই কাজ করে। আগে চাকরিজীবী মা ছিলেন না, মাদের বেশিরভাগ মারাই তখন গৃহিণী, কেমন সময় দিয়েছেন তাদের সংসারে, তাদের বাচ্চাদের বড় করে। কিন্তু এখন একটা মা বাইরেও চাকরি করে, আবার বাচ্চাকেও সময়, সেই বাচ্চাকে সে অনেক সময়, বাচ্চাকে যে বেবি হোমে দিয়ে যায় না বাচ্চা, তা মা বা একটা কাজের মানুষ থাকে না বাচ্চাকে দেখার জন্য, কই তখন তো আমরা খারাপ বলি না তাকে। আর সে চলে যাচ্ছে কাজ করতে, সারাদিন সে অফিসে কাজ করছে, বাইরে চাকরি করছে, বা অন্য কোনো, আবার ফিরে আসছে বাচ্চার কাছে। এখন যে বুড়ো বাপ বা মা আছে, তার জন্যও তো একটা লোকের দরকার, কিন্তু সে তো অ্যাফোর্ড করতে পারছে না, কেমন মা খেলো কিনা, আবার সেই পড়ে গেল কিনা, বাচ্চাকে যেমন আগলে রাখে তেমনি ছোট এই বুড়ো মানুষটাকেও তো একজন লাগে আগলে রাখা। তারা সারাদিন কাজ করে আসার সময় 2 প্লেট দোকান থেকে খাওয়া কিনে আনলো, বা একটা এখন যে বের হচ্ছে বার্গার কি সব খাদ্য টাদ্য এনে নুডলস খেয়ে বাস তাদের শুয়ে পড়লো। শনিবার রোববারে ছুটির দিনে যে খেলো, রান্না করলো ভালো করে বা করলো। এই বুড়ো মাকে, আমার প্রতিদিন আমি মাছ খাবো, আমাকে শাক তরকারি খেতে হবে, ওই বার্গারের গরু গোশের আর ওগুলো তো খেলে আমার চলবে না। এখন আমার জন্য তো আলাদাভাবে চিন্তা করতে হবে তাদের। তো এইগুলো কিন্তু আমরা দেখি না, একদম ধাই করে ছেলে মেয়েকে বলি যে, তারপরে তার কথা বলার লোক নেই, জানলা দিয়ে সারাদিন, এরকম অনেক ছবি হয়েছে, নাটক হয়েছে, সারাদিন বাইরে তাকিয়ে আছে, কখন ছেলে ফিরবে, কখন করবে, কেমন। আমি আমেরিকাও দেখেছি এরকম, সবাই ওরা কাজে ব্যস্ত, সবাই চলে যায়, বাবা বুড়ো একজন মা, সে আবার একজন ওল্ড হোমে একটা মা সারাদিন জানলা দিয়ে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকো? বলে কি না, আমি দেখি আমার ছেলে প্লেনে করে এসে যদি আমাকে দেখে যায় কখনো, এরকম। তো এখন ওল্ড হোমের ব্যাপারটা, সেখানে থাকলে তো অন্তত সে একটা যত্নে থাকবে, সময় মতো কথা বলার লোক পাবে। যেমন আমিও মাঝে মাঝে বলি, আমি ওল্ড হোমে চলে যাবো, আমার অন্তত সকালে খাওয়াটা রেডি পাবো, রান্না করার রেডি পাবো, খাওয়া আর নিজেই করেন সব কাজ করি। আমার একটা ফোবিয়া হয়েছে যে আমাকে হয়তো মেরে ফেলবে, বিশ্বাসী লোক পাবো না। কিন্তু আমার যে মেয়েটি এসে সকালে ঘরটা পরিষ্কার করে 15 বছর ধরে আছে, তারপরে আমার ওই যে আমার মেয়ের অনেক রাগ হয়, খুব ওদের ভয় কষ্ট হয় যে একা থাকি, তোমার মানুষ খারাপ বলবে যে মেয়েরা কাছে। আমি জানি না, মেয়েরা বললো মা খারাপ, চলে গেছে। আসলে আমি একটু স্বাধীন পছন্দ করি। আমি কাজ করি, মিডিয়াতে কাজ করি, রাত্রে 12টা 1টার সময় ফিরি। এখন তাও না
অনেকে বলে কালকে অনেক রাতে ফিরেছেন না, মানে ওই ওদের মাথা ব্যথা। আচ্ছা আমি অনেক রাতে ফিরেছি তাতে ওদের মাথা ব্যথা আগে এই সময়ে, বুঝছো? তো এইগুলো নিয়ে না এখন ওই যে বলে আর কত এবার ছাড়েন, তো এইরকম ব্যাপার স্যাপার। তা আমি না, আমি স্বাধীন আছি। আর ওল্ড হোমে আমি বলি যে একদিক দিয়ে খুব ভালো, আমি অনেকগুলো ওল্ড হোমে গেছি। তারপরে আমার মেয়েরা প্রায় আমাকে যে ইয়ে করে পাঠায় টাকা পয়সা, আমি বলে যে ইয়ে করো, একদিনে ভালো খাওয়া আমি ওদের জন্যে, আমার কাছে অনেকগুলো এই যে বৃদ্ধাশ্রমের ঠিকানা আছে, আমি তাদেরকে খাওয়া পাঠাই। আবার এই যে এখন এত দাবদাহ যাচ্ছে কেমন, আমার বড় মেয়ে বলেছে আম্মা তুমি রিক্সা চালায় ওদের জন্যে, তো বলা উচিত না তবুও বলছি। আমি না খুব গর্ব অনুভব করি যে আমার মেয়েরা দূরে থাকে কিন্তু তাদের মধ্যে যে মানুষের জন্য ভালোবাসা, মায়া, এটা আমি তাদের ভেতরে গ্রথিত করতে পেরেছি। এবং সত্যি তারা তাদের যে বাড়তি যে আয় থাকে সে বলে পাঠিয়ে দিয়ে বলে যে যেখানে টিউবওয়েল নেই আম্মা 2টো টিউবওয়েল বসিয়ে দিও। আমি এই প্রায় 200 রিক্সাওয়ালাকে আমাদের বাসায় ওখান দিয়ে একদিন ওর বন্ধুরাও এসছে সবাই মিলে, একটা টুপি, একটা গামছা, স্যালাইন, এগুলো একটা ছোট ব্যাগে করে আমি দিয়েছি। আমার এত ভালো লেগেছে না যে হ্যাঁ, মানুষের জন্য আসলে আমাদের জীবনটা কিছুই না, কেমন একটা মানুষের জন্য এতটুকু যদি আমি করতে পারি, তার মুখে হাসি ফোটাতে পারি, সেখানেই আমার মানব জীবনের সার্থকতা। আপনি যে সার্থক মা শুটিং সেটে সবার কাছে, এবং ব্যক্তিগতভাবেও আপনি সার্থক মা। আপনার 2 মেয়ে, আপনার পরিবার পরিজন যারা রয়েছেন তারা অবশ্যই আপনাকে ওই আসনেই আসীন করেছেন, এবং আমরাও চাই আপনি আমাদের সাথে মাঝে সবসময় সার্থক মা হিসেবে থাকেন অলওয়েজ। আমরা প্রশ্নের শেষ পর্যায়ে, তারপর আমি 2-1টা প্রশ্ন জাস্ট করবো, যেহেতু আবুল হায়াত ভাইয়ের সাথে আপনি একটা পরিচয়টা একটা অন্যরকম একটা মানে ঘটনার মধ্যে দিয়ে, সেটা একটু বলবেন কিনা? ওনাকে প্রথম দেখেছি আমি চিটাগংয়ে যখন ছিলাম, তখন আমরা গ্রুপ থিয়েটার, তো আমাদের নিমন্ত্রণে ওই গ্রুপগুলো গিয়েছিল, যেমন থিয়েটার গিয়েছিল ওর সমস্ত ওই যে ফেরদৌসী মজুমদার এবং ওরা ওদের একটা দল, তারপরে হায়াত ভাইদের দল নাগরিকের। তো তখন ওনাকে, তখন একদম ওনার যৌবনকাল, মাথায় বাবরি চুল, সৎ মানুষের খোঁজে করছে। তারপরে আর দেখা টাকা নেই। পরে যখন আবার ঢাকায় আসলাম তখন আর কি ওনার সঙ্গে আমার কাজ হলো একসঙ্গে। দীর্ঘ সময় ধরে ওনার সাথে কাজ করছি এবং একদম ভাইয়ের মতন উনি। তারপরে ভাবি শিরিন ভাবিও আমি বলো খুব একজন এমন মা এবং স্ত্রী, মানে এরকম দেখা যায় না। তারপর একটা ছেলে মেয়ে পরিবার, জামাই, সবাই এত ভালো ওরা এবং আদর্শ পরিবার। এবং সত্যি হায়াত ভাইকে মানে সবারই কাছে, আমাদের এখানে তো অনেক পরিবার আছে, লাকি নাম, হ্যাঁ ওরাও আইনাম ভাই, লাকি, খুব আমরা তো একসঙ্গে ওদের সঙ্গে এত আপন হয়েছি। ওই যে এইসব দিন রাত্রি করা না, হ্যাঁ না অয়ময় করার সময়, অয়ময় করার সময় ছিল সারা জাকের এবং হায়াত ভাইয়ের মেয়ে, ওর নাম কি, বিপাশা, এরা ছিল। আর লাকি ছিল এইসব দিন রাত্রিতে ছিল, হ্যাঁ ছিল বোধ হয়, ওসব মনে করতে পারি না। তো এদের সঙ্গে নাটক করতে গিয়ে আমি ইনাম ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি একসাথে। আহারে, ইনাম ভাইও খুব অসময়ে চলে গেছেন অসুস্থ হয়ে। আমাদের মাঝে আলী জাকের ভাইয়ের প্রথম আমি নাটক করেছিলাম, আলী জাকের ভাই আর আমরা কূপ একটা নাটক, হ্যাঁ সেই নাটকে ওনার নাম হলো কি, এই যে ওনার লেখা নাটক আর কি। তো সেই ঢাকা থেকে দূরে আমরা একটা পুরনো, ওই আগের দিনে সেই কুয়া খুঁজে পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে সেই গ্রামে গিয়ে তারপরে ওইখানে কাজ করলাম, মানে ভৈরবের কাছাকাছি একটা গ্রামে, সেখানে গিয়ে হ্যাঁ ফেরদৌসির সঙ্গে যে সংসপ্তাহকে তার সঙ্গে কাজ করেছি। সবই তো মানে টোটাল পরিবারগুলোই তো অন্যরকম পরিবার, এক একজন পরিবার এক এক রকম। ফেরদৌসির এক বোন ছিল, তার নামও দিলারা, ও আর আমি একসঙ্গে ট্রেনে পড়তাম আর কি। আপনার এখনকার কাজগুলো কি চলছে? শেকড়ের কাজ শুরু করে? শেকড় আগামীকাল থেকে শেকড় একটা কাজ শুরু হবে, এটা ডিরেকশন দিচ্ছে প্রসন্ন রহমান।
এটাও একটা মানে খুব মানে কলিজার মধ্যে ধাক্কা দেওয়ার নাটক আর কি। জঙ্গলি শেষ হয়ে গেছে, ডাবিংটা বাকি, শেকড় করছি, আরও 2টো কাজ আছে। এই মানে অবসর সময় যাই, যেদিন কাজ করি ভাল লাগে সবার সঙ্গে একসঙ্গে গল্প করা, কথা বলা, আবার বাসায় আসলে একা, এই আর কি। আপনার জাস্ট জানতে চাই, জীবনের প্রাপ্তি আসলে কি পেয়েছেন? যেন আপনি 21শে পদক পেয়েছেন, আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, জীবনের প্রাপ্তি বা অপ্রাপ্তির হিসাব কি কখনো? না, পুরস্কার ঠিক আছে, হ্যাঁ পুরস্কার তো আমার কাজের স্বীকৃতি। আমি বলবো যে আমার কাজ ভালো মন্দ, কতখানি দর্শক নন্দিত, কতখানি সেটা আমি সমাজকে দিতে পেরেছি, এইসব বিচার করেই তো পুরস্কারগুলো দেওয়া হয়। তবে আমি কোনো পুরস্কারের আশায় কাজ করিনি, এখনও করছি, করে যাব। আমি খালি বলি যতদিন শরীরে শক্তি আছে করতে পারবো। ভুলে যাই এখন সংলাপ, তারপর বলে নেই যে দেখো আমি কিন্তু অনেক সংলাপ কিন্তু ভুলে যাই, না কোনো অসুবিধা নেই, আমরা আপনাকে ধরে ধরে কাজ করবো, অসুবিধা নেই। তো কাজ করি আসলে কোনো কিছু পাবার জন্যে না। তবে আমি বলবো যে প্রাপ্তি বলতে আমি বলি যে এই যে মানুষের ভালোবাসা, মায়া, আদর, এটাই একজন শিল্পীর জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি আর কি। কোন দূরে কাজ করতে গেছি, হয়তো একটা ক্ষেতের মধ্যে কাজ করছি, একটা টমেটো ক্ষেত থেকে একটা টমেটো এরকম করে ধরে মানে দেখলাম, মায়া লাগলো, ফিরে আসছি যখন দেখি কি যে যার ক্ষেতটা এতগুলো টমেটো তুলে আমার জন্য নিয়ে এসছে, যে এই যে মায়াটা কেমন, সেটা আমি এইসব ছেড়ে কোথায় পালাবো। আপনি কি অভিনয়টা এরকম চালিয়ে যেতে চান শেষ জীবনে? আমি যতক্ষণ সক্ষম আছে আর কি পারবো। আমি আল্লাহ পাককে বলি যে আমি যেন কাজের মধ্যে দিয়েই থাকতে চাই এবং কাজ করতে করতেই মারা যেতে চাই। মা দিলারা জামান, এবং আমি জানি আপনি সবার কাছে কেমন, আমার কাছে, আমাদের সবার কাছে আপনার খুবই প্রিয় মানুষ। এবং আপনি এমনিভাবে অভিনয় দিন, আপনি ব্যক্তিত্ব দিয়ে সবার মাঝে যেরকম অমলিন রয়েছেন সেরকম অমলিন থাকুন। এবং আজকে আড্ডায় এতটা সময় আপনার সাথে আপনার সাথে যে সময় কাটাতে পারবো এটা আমি আসলে কখনো ভাবিনি। বাংলাদেশ প্রতিদিন আজকের আড্ডায় আপনাকে পেয়ে খুশি, আমরা আপনাকে পেয়ে খুশি। সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন আমাদের সাথে, এবং সারা লাইফস্টাইল তার সাথে আমাদের সঙ্গে আরও ছিলেন দিলারা জামান। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শককেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামনে অবশ্যই আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ আসবেই। খোদা হাফেজ।